বন্ধুরা, এই গল্পটি এমন একটি পরিবারের যারা কেবল নিজেদের মতো করে একটা সাধারণ জীবন কাটাচ্ছিল, কিন্তু একটা ছোট্ট ভুল আর একজন ভুল মানুষের সাথে পাঙ্গা নেওয়ার মাঝখানে চলে আসে মাত্র 100 টাকার একটি নোট। এখন সেই নোটের চক্করে এই পরিবারটি কোন পর্যায় পর্যন্ত যেতে চলেছে, চলুন দেখা যাক। তো সিনেমাটি শুরু হয় 2004 সাল থেকেই। আমাদের একটি সুখী পরিবার দেখানো হয়। পরিবারের প্রধান হলেন রাজারাম, যিনি একজন ক্যারাটে মাস্টার। কিন্তু বাচ্চাদের ক্যারাটে শেখানো যাতে বাচ্চা শুধু শক্তিশালী না হয়, বরং প্রয়োজন পড়লে নিজেদের রক্ষা করতেও শেখে। রাজারামের সাথে তার ছোট ভাইও থাকে। দুজনে মিলে একটা মেডিকেল স্টোর চালায়। রাজারামের স্ত্রীর নাম নীলাবেনী এবং তাদের ছোট্ট মেয়ের নাম হলো নীলা। নীলার বড় হয়ে ওঠা বাকি সাধারণ বাচ্চাদের মতো হয় না। রাজারাম তাকে ছেলেবেলা থেকেই বা ছোট থেকেই এটা শেখায় যে যদি তোমার সাথে অন্যায় হয় তবে প্রতিবার কেউ এসে তোমাকে বাঁচাবে না। মাঝে মধ্যে তোমাকে নিজেকেই নিজের জন্য রুখে দাঁড়াতে হবে। একদিন ছোট নীলা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। সে জানায় যে একটা ছেলে তাকে মেরেছে। রাজারাম তাকে জিজ্ঞেস করে ভুল কার ছিল। নীলা বলে সেই ছেলেটা। এখন এখানে কোনো সাধারণ বাবা হলে হয়তো মেয়েকে আদর করে শান্ত করাতেন, কিংবা নিজে গিয়ে সেই ছেলেটিকে বকা দিতেন। কিন্তু রাজারাম তেমনটা করে না। সে নীলাকে বলে যদি ভুল ওর হয়ে থাকে তবে গিয়ে নিজের জবাব দাও। নীলা ফিরে যায়, কিন্তু নিজের দুর্বলতার কারণে আবারও মার খেয়ে ফিরে আসে। তখনই রাজারাম তাকে বোঝায় যে শক্তি শুধু রাগ থেকে আসে না, তার জন্য প্রস্তুতির প্রয়োজন। যদি আগামী দিনে মা বাবার সাথে নাও থাকো, তখনও তোমাকে নিজের রক্ষা নিজেই করতে জানতে হবে। আর এই কথাটি নীলার মনে গেঁথে যায় এবং সে তার বাবার কাছে ক্যারাটে শেখা শুরু করে। সময়ের সাথে সাথে নীলা শুধু ক্যারাটেই করে না, বরং তার ভেতরে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও চলে আসে। সে যে ছেলেটি তাকে বিরক্ত করত, তাকেও সে উচিত শিক্ষা দেয়। পরবর্তীতেও কেউ তার সাথে এমন করলে সে তার জবাব মার দিয়ে দেয়। যার পর অবশ্যই আশেপাশের লোকেরা কেবল অভিযোগ নিয়ে আসে যে আপনার মেয়ে আমাদের বাচ্চাদের পিটিয়ে দেয় বা মারে। কিন্তু রাজারাম নিজের মেয়ের পাশে দাঁড়ায়, কারণ তার মতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো কোনো অপরাধ নয়। এরপর নীলা তার প্রথম ক্যারাটে টুর্নামেন্ট খেলে। সে ভীষণ এক্সাইটেড ছিল, কিন্তু প্রথম কম্পিটিশনে হেরে যায়। হারের পর তার আত্মবিশ্বাস একদম ভেঙে চুর হয়ে যায়। তার মনে হয় সে হয়তো এই খেলার জন্য তৈরিই হয়নি। তখনই রাজারাম তাকে নিজের অভিজ্ঞতা শোনায়। সে বলে যে সে নিজেও তার প্রথম কম্পিটিশন হেরে গিয়েছিল। হার মানেই শেষ নয়, অনেক সময় আসল শুরুটা ওখান থেকেই হয়। বাবার কথা নীলাকে আবার সাহস যোগায়। সে আবারও কঠোর পরিশ্রম করে এবং পরবর্তী কম্পিটিশনে জিতে যায়। এরই মধ্যে নীলা আর একটি কথা জানতে পারে তার কাকার কাছ থেকে। তার কাকা জানান যে রাজারামকে ক্যারাটে অন্য কেউ হারায়নি, বরং নীলাবেনী বাবা তাকে ক্যারাটে শিখিয়েছিলেন। আর মজার বিষয় হলো রাজারামের প্রথম কম্পিটিশন সেই মেয়েটির সাথে হয়েছিল যে পরে তার স্ত্রী হয়। তার মানে কি, নীলার মায়ের সাথেই তার বাবার কিন্তু ফাইট হয়েছিল এবং তার বাবা কি হয়েছিল, সেখানে হেরে গিয়েছিল। তো নীলার মা সেখানে জিতে গেছিল। নীলা অবাক হয়ে যায়, কারণ সে এখনো পর্যন্ত জানতোই না যে তার মাও ক্যারাটে জানে। অর্থাৎ এই পরিবারটি বাইরে থেকে যতটাই সাধারণ দেখায়, ভেতর থেকে কিন্তু ততটাই স্ট্রং। এক রাতে রাজারাম ঠিক কিছু গুন্ডাকে একটি ছেলেকে নির্মমভাবে মারধর করতে দেখে। কারণটা ছিল সেই ছেলেটির বাবা ওই গুন্ডাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিল। গুন্ডার তার তারই প্রতিশোধ ওই নিষ্পাপ বাচ্চাটির ওপর নিচ্ছিল। রাজারাম সেই ছেলেটিকে চিনতও না, তবুও কোনো ভয় না পেয়ে সে ওই গুন্ডাদের সাথে লড়াই নেমে পড়ে এবং সবাইকে পিটিয়ে মেরে তাড়িয়ে দেয়। নীলা এই সব কিছুই নিজের চোখে দেখে। সে বাবাকে জিজ্ঞেস করে, তুমি তো ওই ছেলেটিকে চিনতেও না, তাও তাকে সাহায্য করলে? তখন রাজারাম তাকে জীবনের সবচেয়ে জরুরি শিক্ষাটি দেয়। সে বলে সাহায্য করার জন্য কাউকে চেনা জরুরি নয়। যদি আমাদের কারণে কারোর জীবন ভালো হতে পারে, তবে অবশ্যই সাহায্য করা উচিত। তারপর রাজারাম তার বোনের গল্প শোনায়। তার বোনের নামও ছিল নীলা, আর সেই তার বোনের নাম থেকে তার মেয়ের নাম রেখেছে নীলা। এক সময় তার বোনের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। মানুষের এই নিষ্ঠুরতার কারণে সে প্রাণ হারায়। এই ঘটনায় রাজারামকে বদলে দিয়েছিল।
এখন তার কাছে কোনো অভাবী মানুষকে সাহায্য করাটা শুধু ভালো কাজ নয়, বরং একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এর ঠিক ১৫ বছর পরের কাহিনী, অর্থাৎ ২০১৯ সালের গল্প দেখানো হয়। নীলা এখন বড় হয়ে গেছে। সে তার বাবার মতোই কনফিডেন্ট, কিন্তু তার ভেতরে তার মায়ের মতো বুদ্ধিমত্তাও আছে। অর্থাৎ সব জায়গায় লড়াই করতে যাওয়া যাবে না, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে এক পাও পিছিয়ে আসা চলবে না। একটি বাসে এক বয়স্ক মহিলা ফোনে কোনো এক ব্যক্তির কাছে সাহায্য চাইছিলেন। তার স্বামী মারা গিয়েছেন এবং কিছু গুন্ডা তার জমি দখল করে নিয়েছে। কিন্তু যে লোকটির কাছ থেকে তিনি সাহায্যের আশা করছিলেন, সে উল্টে তাকেই ভয় দেখাতে শুরু করে। সে বলে যে জমিটা ছেড়ে দিতে, কারণ প্রতিপক্ষের লোকেরা খুবই বিপজ্জনক। পরে বোঝা যায় যে সেই লোকটি নিজেই ওই গুন্ডাদের সাথে হাত মিলিয়ে রেখেছে। নীলা একই বাসে বসে এই সব কিছু শুনে নেই। সেই মহিলা যখন বাধ্য হয়ে নিজের জমির কাগজপত্রগুলো গুন্ডাদের হাতে তুলে দিতে যান, তখন নীলা সেখানে পৌঁছায়। সে একাই ওই গুন্ডাদের বেদম পেটায় এবং মহিলার কাগজপত্র ফিরিয়ে দেয়। এই দৃশ্যটি দেখায় যে রাজারামের দেওয়া শিক্ষা নীলার ভেতর আজও বেঁচে আছে। সে কোনো অপরিচিত মানুষকে সাহায্য করতে পিছু পা হয় না। অন্যদিকে গল্পের আসল ভিলেন বরুণের এন্ট্রি হয়। বরুণ একজন ক্ষমতাশালী ব্যবসায়ী। তার মাইনিং কোম্পানি যেখানে কাজ শুরু করে সেখানে কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটে যায়। বহু গ্রাম ধ্বংস হয়ে গেছে, বহু মানুষের প্রাণ গেছে। কিন্তু বরুণের কাছে মানুষের জীবনের চেয়ে টাকার মূল্য অনেক বেশি। একজন জার্নালিস্ট তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিল, যার সন্দেহ ছিল যে বরুণের প্রজেক্টের পেছনে বড় কোনো অপরাধ লুকিয়ে আছে। এরই মধ্যে বরুণ এমন একটি গ্রামের সন্ধান পায়, যা একটি বিশাল পাহাড়ের নিচে অবস্থিত। রিসার্চে জানা যায় যে সেই পাহাড়ের নিচে অন্তত মূল্যবান মেটাল রয়েছে, যার দাম শত শত কোটি টাকা। কিন্তু সমস্যা হলো, সেগুলো বের করার জন্য অনেক গভীর খনন কার্য করতে হবে। আর যদি এত গভীর খনন করা হয়, তবে পুরো পাহাড়টি ধসে পড়তে পারে। পাহাড়ের নিচে বসবাসকারী প্রায় ১৩০০টি মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। সরকার সরাসরি এই প্রজেক্টের অনুমতি দিতে পারে না, কিন্তু বরুণ তো ভাই কেবল টাকা চেনে। সে একজন মন্ত্রীর সাথে দেখা করে। সেই মন্ত্রীও বিপদটা বুঝতে পেরেছিল, কিন্তু তার মধ্যে কোনো সততা ছিল না। সে বলে যে অফিসিয়াল পারমিশন কেবল ৩০০ ফুট পর্যন্তই পাওয়া যেতে পারে। এরপর যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে সেখানে প্রাকৃতিক বিপর্যয় বলে চালিয়ে দেওয়া হবে। তার বিনিময়ে মন্ত্রী ১,০০০ কোটি টাকা দাবি করে। বরুণ প্রথমে চমকে গেলেও তার লোভের সামনে এই অঙ্কটা ছোট মনে হয়, তাই সে ডিলে রাজি হয়ে যায়। এখন এত বড় অঙ্কের টাকা তো সরাসরি ট্রান্সফার করা সম্ভব নয়, তাই বরুণ আব্রাহাম নামে এক ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করে। আব্রাহাম হলো হাওয়ালা ও কালো টাকার লেনদেনের বড় খেলোয়াড়। সে কালো টাকাকে কীভাবে হোয়াইট মানিতে পরিণত করতে হয় সে জানে। প্ল্যান হয় যে ১,০০০ কোটি টাকা হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে মন্ত্রীর কাছে পৌঁছানো হবে। এই ডিলে একটা স্পেশাল ১০০ টাকার নোট প্রুফ হিসাবে ব্যবহার করার কথা ছিল। অর্থাৎ বিদেশে পৌঁছে ঠিক ওই নোটটি দেখালে পুরো টাকা আগেই ট্রান্সফার হবে। ওইদিকে জার্নালিস্ট বরুণের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করেই যাচ্ছিল। বরুণ জানতে পারে যে জার্নালিস্ট তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে, তাই সে তার গ্যাংস্টার কৃপাকরকে অর্ডার দেয় তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে। কৃপাকরের লোকেরা জার্নালিস্টের বাড়ি পৌঁছায় এবং তার পুরো পরিবারকে শেষ করে দেয়। বরুণের কাছে ভাই এটা কোনো বড় ব্যাপার ছিল না, শুধু রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দেওয়ার মতো ছিল। কিন্তু এখান থেকেই মুভিটি পরিষ্কার করে দেয় যে এই লোকটির লোভের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। এবার গল্প অন্যদিকে নীলার সাধারণ জীবনে ফিরে আসে। নীলা একটি কল সেন্টারে চাকরি পেয়ে যায়। পরিবার খুব খুশি হয়, কিন্তু চাকরির সাথে তাকে এক অন্য ধরনের হেনস্থার মুখোমুখি হতে হয়। তার ম্যানেজার অনবরত তাকে কুরুচিপূর্ণভাবে তাকিয়ে থাকতো বা খারাপ দৃষ্টিতে তাকাতো এবং তাকে বিরক্ত করত। এক রাতে ম্যানেজার তার ক্যাবে উঠে পড়ে এবং রাস্তার প্রমোশন ও স্যালারি বাড়ানোর লোভ দেখিয়ে তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। নীলা তার মতলব বুঝে যায় এবং বেশি লেকচার না দিয়ে তাকে জঘন্যভাবে পিটিয়ে মেরে গাড়ি থেকে বের করে দেয়। ভাই, এখানে নীলা কোনো HR কমপ্লেনের অপেক্ষা করেনি, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়েছে। এইভাবেই বাড়িতে নীলাবেনীর চিন্তা হতে থাকে। তার মনে হয় নীলা প্রতিবারই কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে। লোকে তাকে কথা শোনাবে, বিয়েতে তার সমস্যা হতে পারে। কিন্তু রাজারাম পরিষ্কার জানিয়ে দেয় যে বিয়ে তখনই হবে যখন নীলা নিজে প্রস্তুত হবে। অর্থাৎ এই বাবা সমাজের ভয়ে নিজের মেয়েকে ছোট করতে চান না। এরই মধ্যে পুলিশ সাইডের কাহিনী শুরু হয়। একজন সৎ অফিসার আছেন, ইন্সপেক্টর অরুণ।
রাতে যখন পুলিশ রাস্তায় চেকিং করছিল, ইন্সপেক্টর অরুণও সেখানে উপস্থিত ছিলেন। তখনই একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। পুলিশ যখন গাড়ির ভেতরে তল্লাশি চালায়, তখন সেখানে আব্রাহামকে পাওয়া যায়। শুরুতে বুঝে দেখে আব্রাহামকে দেখে অরুণের মনে হয়েছিল এটি কোনো সাধারণ একটি অ্যাক্সিডেন্ট কেস, তাই তাকে তখনই হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আসল সমস্যা তখন শুরু হয় যখন বরুণ জানতে পারে যে আব্রাহাম পুলিশের নজরদারিতে হসপিটালে রয়েছে। আব্রাহাম কোনো ছোটোখাটো লোক ছিল না, সেই হাজার কোটি টাকার হাওয়ালার ডিল সামলাচ্ছিল এবং তার কাছে এই ডিলের সবচেয়ে বড় লিঙ্ক ছিল। তাই বরুণ তখনই তার গুন্ডাদের হসপিটালে পাঠায় যাতে আব্রাহামকে পুলিশের আগেই ওখান থেকে বের করে নেওয়া যায়। কিন্তু হসপিটালে অরুণ আগে থেকেই উপস্থিত ছিলেন। যেমনই অস্ত্রধারী গুন্ডারা ভেতরে ঢোকে, অরুণ বুঝতে পারে যে এই লোকেরা আব্রাহামকে মারতে নয়, বরং বাঁচাতে এসছে। অর্থাৎ লোকটা খুব বড় কোনো খেলোয়াড় আছে। তাই সে ওই গুন্ডাদের প্রথমে ওয়ার্নিং দেয়, আর তাকে হালকাভাবে নেওয়ার কারণে যখন তারা তারপরেও এগিয়ে আসছিল, সেই কারণে ওই আব্রাহামের পায়ে একটি গুলি চালিয়ে দেয়। গুলি লাগতেই গুন্ডারা পিছিয়ে যায় এবং আপাতত আব্রাহাম পুলিশের কাস্টাডিতেই থেকে যায়। কিন্তু ভাই কিছুক্ষণ পরে গেম সম্পূর্ণ পাল্টে যায়। অরুণ ওখান থেকে যেই বের হয়, তারপরে যখন আব্রাহামের জ্ঞান ফেরে, তখন সেই হসপিটালে থাকা পুলিশদের উপরে মারাত্মকভাবে আব্রাহাম আক্রমণ করে এবং তাদের আহত করে দেওয়ায়। আহত হওয়া সত্ত্বেও সে এতটাই খতরনাক ছিল যে এক এক করে সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আব্রাহাম তো বেঁচে ফিরে, কিন্তু তার পায়ে গুলি লেগেছিল, ক্ষত বাড়ছিল, রক্তক্ষরণ হচ্ছিল এবং যদি সঠিক ট্রিটমেন্ট না মেলে তবে তার পা নষ্ট হয়ে যেতে পারে। তাই সে একজন ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তাকে কিছু ওষুধের নাম বলে এবং পরিষ্কার ওয়ার্নিং দেয় যে শুধু ওষুধ তাড়াতাড়ি না পেলে অবস্থা খুব বিগড়ে যেতে পারে। এখন সমস্যা ছিল যে আব্রাহাম নিজে বাইরে যেতে পারবে না। পুলিশ তাকে চারিদিকে খোঁজাখুঁজি করছে। আর কিপকারের পুরনো লোকেরাও পুলিশের নজরে চলে আসতে পারে। তখনই কাহিনীর মধ্যে টবির এন্ট্রি হয়। টবি এইমাত্র জেল থেকে ছাড়া পেয়েছিল। তার কাছে টাকা ছিল না, বাড়ির অবস্থা খুব খারাপ ছিল এবং যে কোনো উপায়ে তার কৃপাকরের গ্যাংয়ে এন্ট্রি দরকার ছিল। কৃপাকরও তাকে টেস্ট করার জন্য প্রথমে একটা কাজ দেয়, আব্রাহামের জন্য ওই জরুরি ওষুধগুলো নিয়ে আসা। যেহেতু তার পুরনো গ্যাং মেম্বাররা পুলিশের র্যাডারে ছিল, তাই কৃপাকর টবিকেই ওষুধ আনতে পাঠায়। টবি একটি এলাকায় পৌঁছায় যেখানে দুটি মেডিকেল স্টোর ছিল। মেডিকেল স্টোরে একজন দোকানদার ছিল, একটি ছেলে, আর একটি দোকানে ছিল একটি মেয়ে যার নাম ছিল নীলা। টবির মনে হয় একটা মেয়েরকে ভয় দেখানো সহজ হবে, তাই সে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দাবি করে। নীলা প্রথমত মানা করে দেয়। টবি ছুরি বার করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। তো এইবার নীলা তার মায়ের কথা মনে করে যে সব জায়গায় লড়াই করা জরুরি নয়, তাই সে চুপচাপ ওষুধ দিয়ে দেয়। কিন্তু যাওয়ার সময় টবির নজর পড়ে তার গলার চেনের ওপরে। তখন তার পুরনো সেই ছিনতাইকারী চোরের স্বভাবটা জেগে ওঠে এবং সে চেনটি ছিনিয়ে নিতে আবার ফিরে আসে। কিন্তু ভাই, এবার নীলা কিন্তু চুপ করে থাকে না। সে তারই ছুরি দিয়ে তার হাতে কোপ বসায়। লোক জড়ো হয়ে যায় এবং টবিকে তারা কি করে পুলিশের হাতে ধরিয়ে দেয়। পুলিশ স্টেশন থেকে টবি কৃপাকে কৃপকরকে ফোন করে। সে জানায় যে তাকে চেন ছিনতাইকারীর কেসে ধরা হয়েছে, কিন্তু ওষুধের কথা পুলিশ জানে না। সে এটাও বলে যে মেয়েটি হয়তো তার বাবা সাথে কমপ্লেন করতে আসবে এবং সে এটা বলে না যে মেয়েটি তাকে মেরেছে বলে সে ধরা পড়েছে, কারণ এটা বললে তার ইমেজ নষ্ট হতে পারে। তাই এই তথ্যটাকে গোপন রাখে। আব্রাহামের ভয় লাগতে শুরু করে। যদি টবিকে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে ওষুধ থেকে শুরু করে তার লুকিয়ে থাকার জায়গা পর্যন্ত সব কথা তাদের কাছে পৌঁছে যেতে পারে। কৃপাকর প্রথমে টবিকে মেরে ফেলার কথা বলে, কিন্তু আব্রাহাম বোঝায় যে পুলিশ স্টেশনের ভেতরে মার্ডার করা কিন্তু বড় রিস্ক। তাই প্ল্যান করা হয় যে ওই মেয়েটি এবং তার পরিবারকে মেরে ফেলা হোক, যাতে সে কমপ্লেন দিতে পুলিশ স্টেশনে আসতেই না পারে। কৃপাকর নিজের লোক পাঠায় নীলা এবং তার পরিবারের তথ্য জোগাড় করতে। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল অনেক বড় মোড় নিয়ে নেয়। তার লোক ক্যারাটে মাস্টার কথাটি ঠিকঠাক শুনতে না পেয়ে হেডমাস্টার ভেবে নেয়। তারা কৃপাকরকে জানায় যে মেয়েটির বাবা একজন সামান্য হেডমাস্টার, সে সেলাইয়ের কাজ করে এবং পরিবারটি একেবারে সাধারণ। কৃপাকরের মনে হয় এই কাজটা খুবই সহজ হবে। কিন্তু ভাই, যে পরিবারটিকে এই লোকেরা সাধারণ ভাবছিল, সেটি আসলে পুরো মার্শাল আর্টসের প্যাকেজ বেরোলো।
সে রাতে কৃপাকরের ৫ জন লোক নীলার বাড়িতে ঢোকে। তারা যেমন হামলা করার চেষ্টা করেছিল ওই রিপোর্টারকে যেমনভাবে মেরেছিল লুকিয়ে, সেভাবে কিন্তু নীলাদের বাড়িতেও কিন্তু হামলা করার চেষ্টা করে। যেমনই হামলা করার চেষ্টা করে, নীলা প্রথমত বেঁচে যায়। এরপর ঘরের ভেতরে দরজা দরজার জোরদার ফাইট শুরু হয়। রাজারাম, নীলাবেনী এবং নীলা ৩ জনে মিলেই ওই ৫ জন গুন্ডার মুখোমুখি হয়। এখানে প্রথমবার আমরা নীলাবেনীকেও ফাইটার রূপে দেখতে পাই। ৩ জনে মিলে সব গুন্ডাকে খতম করে দেয়। কিন্তু আসল সমস্যা তখন শুরু হয় যখন দেখে একটি লাশ ঘরে পড়ে আছে। পুলিশের কাছে যাওয়ার মানে হবে লম্বা বড় কেস, বদনাম এবং নীলার ফিউচার নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই ভয় এবং বাধ্য হয়ে পরিবারটি ওই লাশগুলো বাড়ির পেছনে একটি গর্তে পুঁতে দেয় এবং কেস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আব্রাহাম জানতে পারে যে কৃপাকরের ভাই তার পার্স থেকে মানে পার্সটি ভুল করে নিয়ে চলে গেছে। সেই নোটটি যার সাহায্যে ১,০০০ কোটি টাকার হাওয়ালা ডিল সম্পূর্ণ হওয়ার কথা ছিল। মানে ভুলবশত তার পার্সে অদল-বদল হয়ে গিয়েছিল। আব্রাহাম এবং কৃপাকর দুজনেই ঘাবড়ে যায়। কৃপাকর তার ভাইকে ফোন করে কিন্তু কোনো রেসপন্স পায় না। তাদের মনে হয় হয়তো পুলিশ সবাইকে ধরে নিয়েছে। এরই মধ্যে রাজারাম এবং নীলা পুলিশ স্টেশনে পৌঁছায়, টবির বিরুদ্ধে কমপ্লেন তুলে নেয়। কিন্তু কৃপাকরের মনে হচ্ছিল তার লোকেরা পুলিশের কাছেই আছে। সে ইন্সপেক্টর অরুণের স্ত্রী এবং ছেলেকে কিডন্যাপ করে নেয় এবং অরুণকে হুমকি দেয় যে যদি তার ভাই এবং লোকজন ফেরত না আসে তবে সে তার পরিবারকে কিন্তু মেরে ফেলবে। অরুণ বারবার বলে যে তার কাছে কেউ নেই, কিন্তু কৃপাকর শোনার পাত্র নয়। এখন ব্যাপারটা পার্সোনালও হয়ে গেছে। অন্যদিকে আব্রাহাম নিজের মতো করে সত্যিটা জানার চেষ্টা করে। সে একজন পুলিশ কর্মীকে ধরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে কৃপাকরের লোকেরা পুলিশ কাস্টাডিতে নেই। আর এটাও জানতে পারে যে কমপ্লেন করা মেয়েটির বাবা কোনো হেডমাস্টার নয়, বরং ক্যারাটে মাস্টার রাজারাম। ব্যাস! এটাই আব্রাহামের মাথায় সন্দেহ তৈরি করে। সে বুঝে যায় যে কৃপাকরের লোকেরা ওই পরিবারের কাছেই গিয়েছিল এবং ওখান থেকে গায়েব হয়েছে। আব্রাহাম সরাসরি রাজারামের বাড়ি পৌঁছায়। সেই সময় রাজারাম বাড়িতে ছিল না, কিন্তু ঘরের ভাঙচুর অবস্থা আর ফাইটের দাগ দেখে আব্রাহাম বুঝে যায় এখানে বড় কিছু ঘটেছে। সে নীলাবেনী এবং নীলার ওপর হামলা করে এবং ভাই সে এখানে দুজনের উপরেই ভারী পড়ে। সে দুজনকে মারাত্মকভাবে জখম করে দেয়। তখনই রাজারাম বাড়ি পৌঁছায়, কিন্তু আব্রাহাম তার উপরও ভারী পড়ে। মনে হচ্ছিল এবার এই পরিবারে বেঁচে ফেরা কিন্তু মুশকিল। কিন্তু তখনই ভাই নীলার কাকা আসে। আর যে টুইস্টটা দেখতে পাওয়া যায় না, সত্যি এটা বেশ দারুণ ছিল। আসলে রাজারামের ভাই ভীম ক্যারাটে ওস্তাদ বেরোলো। মানে এদের ফ্যামিলির কেউই সিম্পল বা নর্মাল নয়। যাই হোক, তারা আসতেই তার আসতেই ফাইটের ব্যালেন্স একদম বদলে যায়। রাজারাম, নীলাবেনী, নীলা এবং তার কাকা ৪ জনে মিলে আব্রাহামের মোকাবেলা করে এবং লম্বা লড়াইয়ের পর তাকে কাবু করে ফেলে। আব্রাহামকে চেয়ারে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে কিছু বলে না, কিন্তু চাপ বাড়তেই সে অরুণের ওয়াইফ আর ছেলের ঠিকানা বলে দেয়। রাজারাম এবং নীলা তখনই সেখানে পৌঁছায় যেখানে কৃপাকর অরুণের পরিবারকে আটকে রেখেছিল। বাপ বেটি সেখানে পৌঁছে আবারও এক তগড়া অ্যাকশন সিকোয়েন্স দেখায়। মানে ওখানকার সব গুন্ডাকে খতম করে অরুণের ফ্যামিলিকে উদ্ধার করে নিয়ে এরই মধ্যে বরুণের ম্যানেজার ও সেখানে আসে, যাকে ধরে ফেলা হয়। এখন কৃপাকর আর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে ধীরে ধীরে পুরো গেমটা সামনে আসে। ১,০০০ কোটি টাকার হাওয়ালার ডিল, মাইনিং প্রজেক্ট, মিনিস্টারের ঘুষ আর পাহাড়ের নিচে থাকা ১৩০০ মানুষের জীবনের ঝুঁকি। রাজারাম বুঝতে পারে যে এটা শুধু তার পরিবারের লড়াই নয়। যদি ওই নোটটি ফেরত চলে যায় তবে মাইনিং প্রজেক্ট আগে বাড়বে, পাহাড় ধসে পড়তে পারে এবং পুরো গ্রাম মারা যেতে পারে। রাজারাম তার ভাইকে ফোন করে বলে যে কৃপাকরের ভাইয়ের পাসটা আবারও চেক করে দেখতো। শিবা লাশ থেকে উদ্ধার হওয়া পাসটি বের করে এবং তার মধ্যে সে স্পেশাল ১০০ টাকার নোটটি পেয়ে যায়। কৃপাকর বলে নোটটা ফেরত দিয়ে দাও আর সব শত্রুতা এখানেই শেষ করো। কিন্তু নীলা তার বাবাকে থামিয়ে দেয়। সে বলে যে এটা শুধু ১০০ টাকার নোট নয়, এটা ১৩০০ মানুষের জীবনের কথা। ভাই, ছেলেবেলায় রাজারাম নীলাকে শিখিয়েছিল যে কোনো অপরিচিত মানুষকে সাহায্য করাও মানুষত্ব। এখন সেই শিক্ষায় নীলা তার বাবাকে মনে করিয়ে দেয়। রাজারাম সিদ্ধান্ত নেয় এবং সে কৃপাকর ও তার সঙ্গীকে খতম করে দেয়, যাতে এরা আর কখনো
ওই নোট এবং ডিলের পেছনে যেতে না পারে। ইন্সপেক্টর অরুণ সেখানে পৌঁছায় এবং নিজের বউ বাচ্চাকে সুরক্ষিত দেখতে পায়, কিন্তু সে তখনও পুরো সত্যটা জানতে পারে না। ওইদিকে বরুণের ওপর মন্ত্রীর চাপ বাড়ছিল। মন্ত্রী তার ১,০০০ কোটি টাকা চায়, কিন্তু আব্রাহাম গায়েব। নোট গায়েব আর ডিল অসম্পূর্ণ। বরুণ তার লোকেদের ইনভেস্টিগেশনে লাগায়। সিসিটিভি ফুটেজ তারা কিছু লোককে দেখতেও পায়। রাজারামও নিজের মতো করে পরিস্থিতি বুঝে গেছে। সে জানে বরুণের কাছে টাকা আছে, গুন্ডা আছে, রাজনীতি মদদ আছে। সে বেঁচে থাকলে ওই বিপদ কখনো শেষ হবে না। তাই সে ভাবে যে শুধু নিজেদের বাঁচিয়ে চললে সমস্যা মিটবে না, এই সমস্যার আসল জটটাকেই খতম করতে হবে। এখন প্রথমে তো ওরা আব্রাহামকেও জ্যান্ত পুঁতে দেয়, যাতে সে আর কারোর জন্য বিপদ হতে না পারে। আর তারপর ক্লাইম্যাক্সের খেলা শুরু করে। বরুণ তার শত শত লোককে রাজারামের বাড়িতে পাঠায়। তার মনে হয়েছিল তার গুন্ডারা ওই পরিবারকে শেষ করে দেবে। কিন্তু রাজারাম এবং নীলা আগেই চাল চেলে রেখেছিল। বাড়িতে নীলাবেনী এবং শিবা গুন্ডাদের মোকাবিলা করে, আর অন্যদিকে রাজারাম এবং নীলা সরাসরি বরুণের বাড়িতে পৌঁছে যায়। এখানে ফিল্মের সবচেয়ে বড় অ্যাকশন সিকোয়েন্স শুরু হয়। বরুণের লোক একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। রাজারামের এক্সপিরিয়েন্স আর নীলার স্পিড দুটোই মিলেমিশে শত্রুদের ওপর ভারী পড়ে। লম্বা লড়াইয়ের পর দুজনে বরুণের মুখোমুখি হয়। বরুণ প্রথমে এদের ওপর ভারী পড়লেও সে তো একজন ভিলেন, তাকে তো হারতেই হবে। তাই সে হেরে যায়। রাজারাম এবং নীলা মিলে বরুণকে খতম করে দেয়। বরুণের খতম হতেই তার মাইনিং প্রজেক্টও বন্ধ হয়ে যায় এবং পাহাড়ের নিচে থাকা ১৩০০ মানুষ এমন এক বিপদ থেকে বেঁচে যায়, যার ব্যাপারে তারা পুরোপুরি কিন্তু অজানা ছিল বা তারা জানতও না। ইন্সপেক্টর অরুণ পরে কেসের সূত্রগুলো মেলানোর চেষ্টা করে। বরুণের ওপর তার সন্দেহ তো ছিলই, কিন্তু পুরো সত্যটা কখনো সামনে আসে না। রাজারাম এবং তার পরিবার আবারও সাধারণ জীবনে ফিরে আসে। দুনিয়ার কাছে তারা হয়তো কেবল একটা সাধারণ পরিবার, কিন্তু আসলে তারা নিজেদের বাড়ি বাঁচাতে বাঁচাতে একটা পুরো গ্রামের মানুষের জীবন বাঁচিয়ে নিয়েছে। মুভিটা এখানে একটা সিম্পল কিন্তু স্ট্রং কথা বলে। অনেক সময় আইন, সিস্টেম এবং ক্ষমতাশালী মানুষের সঠিক সময়ে কাজ করতে পারে না। এমন পরিস্থিতিতে আসল তফাৎটা আরও গড়ে তোলে যাদের ভেতরে সাহস আর মনুষ্যত্ব দুটোই বেঁচে থাকে। রাজারাম নীলাকে ছোটবেলা শুধু ক্যারাটে শেখায়নি, সে তাকে এটা শিখিয়েছিল যে শক্তির আসল অর্থ কাউকে ভয় দেখানো নয়, বরং প্রয়োজন পড়লে সঠিক জিনিসের জন্য রুখে দাঁড়ানো। আর শেষ পর্যন্ত নীলা সেটাই করে। ঠিক আছে? তো ভাই, এই ছিল ব্লাস্ট মুভির এক্সপ্লেনেশন। এখন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।